শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনীতিতে উগ্রতা উদারতা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জনাব শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, এবং আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোস্তাক আহমেদ, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমরা এই চারজন অতিথিকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও স্বাগত। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে পাবো। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমেই শেখ রবিউল আলম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমার আজকের আলোচ্য বিষয় রাজনীতিতে উগ্রতা উদারতা। রাজনীতিতে তো আমরা উদারতা প্রত্যাশাই করি, রাজনৈতিক যে দল থাকে সেটি ক্ষমতাসীন হোক, অপরাপর রাজনৈতিক দল হোক, কিন্তু বাস্তবতা তো সেটি নয়, এবং দিনে দিনেই সেই অবস্থাটি যেন নেতিবাচক দিকেই মানে নিম্নমুখিতার দিকেই যাচ্ছে। সার্বিকভাবে যদি একটু বিশ্লেষণ করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলার দর্শকদেরকে। রাজনীতিতে উদারতা এবং উগ্রতা, প্রত্যাশা ছিল উদারতা, পাচ্ছি উগ্রতা, এটা তো কাম্য ছিল না। তো স্বাধীনতার 50 বছর পরও আমরা একটা বিভাজনের জায়গায় চলে গিয়েছি। অবিশ্বাস, অনৈক্য, জাতীয় স্বার্থগুলি রাজনীতিতে বিলুপ্ত, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা অথবা ধরেন যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া, এই ধরনের একটা মানসিকতা রাজনীতিবিদদের মধ্যে তৈরি হয়েছে। রাজনীতি অনেকটা নির্বাসিত হয়েছে, রাজনীতিবিদদের হাতে অনেকটা রাজনীতি নেই। সুবিধাভোগীরা রাজনীতিতে এসেছে এই বিভাজনের কারণে, এবং দুর্বৃত্তায়ন রাজনীতিতে হচ্ছে। মেম্বার অফ পার্লামেন্টদের দায়িত্ব নেই, মেম্বার অফ পার্লামেন্টদের সাথে ধরেন জনগণের সম্পৃক্ততা নেই, সরকারের আবার পার্লামেন্টে জবাবদিহিতা নেই, বিরোধী দল আবার দমন পীড়নের শিকার, আবার বিরোধী দল আবার যে পর্যায়ে কোনো কোনো সময় সরকারকে ফেস করতে চাচ্ছে সেখানেও গণতান্ত্রিক ভাবধারায় থাকছে না। কারণ রাষ্ট্র বল প্রয়োগ যখন করে তখন বল প্রয়োগের এগেনিস্টে কিন্তু আবার সৃজনশীল রাজনীতি করা যায় না। এই ধরনের একটা দৈন্যদশার মধ্যে বাংলাদেশের রাজনীতি আছে। আপনি রাজনীতির বৃহত্তর অর্থ যদি বলেন, আমার কাছে মনে হয় নীতির রাজ, মানে নীতির মধ্যে সর্বোচ্চটা, সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমরা তো প্রতিষ্ঠিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি। অতি সম্প্রতি যদি দেখেন তাহলে উপমহাদেশে বলেন বা ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে বলেন, সেখানেও উগ্রতা কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে, যেটা রাজনীতির জন্য ক্ষতিকর। এবং রাজনীতিতে যাদের আমরা জনব্যবস্থাপনার মধ্যে নিশ্চিত করাও তো রাজনীতি, কল্যাণকর জনব্যবস্থাপনা, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন, সে জায়গায় কিন্তু জনগণ আলটিমেটলি ডিপ্রাইভ হচ্ছে এবং জনগণ রাজনীতি বিমুখও হচ্ছে। যার ফলে বৃহত্তর স্বার্থ পালন জনকল্যাণের যদি রাজনীতি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ঐক্য, সৌহার্দ্য, সহনশীলতা, এগুলির কোনো বিকল্প বাংলাদেশে এখন আর নেই। সেটি একটি বিষয়, কিন্তু আমরা যে বিষয়টি আলাপ করবার চেষ্টা করছি সেটি হচ্ছে, আপনি যেই বিষয়গুলো বললেন সেটি নিঃসন্দেহে প্রণিধানযোগ্য, কিন্তু উগ্রতার যে কথাটি বলছি, একেবারে সরাসরি যারা যেই সব রাজনৈতিক দল, ধরেন উগ্র রাজনৈতিক দল আমরা যাদেরকে বলি, বা ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী যাদেরকে বলি, তাদেরকে যদি উস্কানি দেওয়া হয়, মদত দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রধান বিরোধী মানে রাজনৈতিক দল যারা, তাদের পক্ষ থেকে যদি তাদেরকে লালন পালন বা তাদেরকে উস্কানি দেয়া, তাদের প্রতি নৈতিক সমর্থন দেয়া, সেই সব বিষয়গুলো থাকে, তখন আসলে রাজনীতির মাঠ আর কতটা যেই উদারতার কথা আমরা বলছি সেটি থাকে বা কাঙ্ক্ষিত পর্যায়ে থাকে না। পরিচ্ছন্ন রাজনীতি যদি থাকে, সেটা যদি পরিচ্ছন্নভাবে সরকারও যদি চিন্তা করে, বিরোধী দলরাও যদি চিন্তা করে, তাহলে তোর উস্কানির বিষয়টি আসছে না। ব্যাপারটা হচ্ছে যে আপনি কোনটাকে উস্কানি বলবেন। এখন সরকার ক্ষমতায় আছে, আমি ধরে নিচ্ছি, আমি এই সরকারকে যদি বলেন, আমি বলবো ক্ষমতায় সরকার থেকেছে তার ইচ্ছায়, জনগণের ইচ্ছায় না, তাই না? সে আছে তার মতো করে, আমি ধরে নিলাম আছে তার মতো করে আছে। এখন সরকারের বিরুদ্ধে যদি কোনো ন্যায্য আন্দোলন করা হয়, কথা বলা হয়, এটা তো বলার অধিকার নাগরিকের আছে, সামাজিক সংগঠনেরও আছে, ধর্মীয় সংগঠনেরও আছে, রাজনৈতিক দলেরও আছে। এখন সরকারের ন্যায্য যৌক্তিক সমালোচনা করলে, সরকার যদি দমনপীড়ন করে আর সেখানে যদি সরকার নিজেই উস্কানি খোঁজে, তো সেই উস্কানিটা উস্কানি নাকি ধরেন ন্যায্যতার পক্ষে দাঁড়ানো, সে জায়গাও তো ডিবেট রয়েছে। কে বলবে সেই কথাটি? সে কথাটা তো বলতে পারছি না। এখন রাষ্ট্র যদি দমনপীড়ন করে মানুষকে হত্যা করে, আহত করে, রক্তাক্ত করে, বিনা ঘটনায় বিনা কারণে এজাহার তৈরি করে, গ্রেপ্তার করে, তখন তো উগ্রতা তৈরি হতে পারে, আপনি বলছেন। তল্লাশি করে, যেগুলো আইন না মেনে, তো তখন
তখন আপনি কোনটাকে উস্কানি বলবেন? সেটা তো রাষ্ট্র উস্কানি দিচ্ছে, অথবা মানে রাষ্ট্র সেই সময় কি বিরোধিতাও তখন করছে। উগ্রতা তৈরি হয় বা এইসব কারণেও হ্যাঁ, উগ্রতা তার তৈরি হয়? কাউন্টারে উগ্রতা তৈরি হয়। রাষ্ট্রের কাজ হচ্ছে এটা, আমি আবারও বলি, জনব্যবস্থাপনা এবং রাজনৈতিক দলগুলি আমাদের রাষ্ট্রীয় সংবিধানে যে অধিকার দিয়েছে তার প্রতি ক্ষমতাসীন এবং অন্যান্য রাজনৈতিক দলের আপনার লয়াল থাকা, আনুগত্য থাকা, আমি সেই আসছি জায়গাতে আপনার কাছে। সমস্যা। অধ্যাপক অপকিল, আপনি শুনছিলেন এই যে আমরা রাজনীতিতে উগ্রতা এবং উদারতার কথা বলছি, এখানে শেখ রবিউল আলম যে কথাটি বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে রাষ্ট্রে নানা রকম সমস্যা তৈরি হতে পারে, পরিস্থিতির উদ্ভব হতে পারে, কিন্তু সেই পরিস্থিতি তৈরি হওয়ার ক্ষেত্রে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের ব্যবস্থাপনাগত যে মুনশিয়ানা বা দক্ষতা সেটি থাকবার প্রয়োজন আছে, এবং সেই জায়গায় যদি দুর্বলতা তৈরি হয় তখনই উগ্রতা সুযোগ থাকে, মানে উগ্রতা তৈরি হওয়ার সুযোগ থাকে বা উগ্র গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে, এমনটাই বোধহয় উনি বোঝাতে চেয়েছেন। আপনি যদি বিস্তারিত বলেন। হ্যাঁ, যে রবিউল ভাই লাস্টের যে সেন্টেন্স দিয়ে শেষ করলেন যে ৭২-এর সংবিধান অনুযায়ী আমরা যদি চলি তাহলে আমাদের এই উগ্র ধর্মকে অপব্যবহার করে যে শক্তির উত্থান, যারা স্বাধীনতার পরেই সেই পরাজিত শক্তির সাথে আঁতাত করে বাংলাদেশে এখনো ঘাঁটি গেড়ে আছে, সেই শক্তির উগ্রতা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস এইগুলো বাংলাদেশ থেকে দূরে সরে যেত। কিন্তু সমস্যাটা হয়েছিল তখনই যখন ৭২-এর সংবিধানে যে বলা হয়েছিল যে আমাদের ধর্ম ভিত্তিক, ধর্মকে ব্যবহার করে কোনো রাজনৈতিক সংগঠন করা যাবে না। সেটিকে যখন বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান এসে সংবিধানটাকে সামরিক ফরমান জারি করে ওখানে বসিয়ে দিলেন যে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে পারবে, এবং এই যে জামাত শিবিরকে রাজনীতি করবার সুযোগ করে দিলেন, এবং তারপর থেকেই কিন্তু আমাদের সেই পাকিস্তানি প্রেতাত্মারা আবার ঘাঁটি গেড়ে বসে থাকলো। এবং আমি সংক্ষেপেই বলছি, যার পরবর্তীতে জামাতের আস্ফালন, তাদেরকে এই জামাত থেকে আরো বিভিন্ন ধরনের উগ্র রাজনৈতিক যারা ধর্ম অপব্যবহার করে দল তৈরি হয়েছে, সেই দলগুলো বঙ্গবন্ধুর খুনিদের দলগুলো, এগুলো বাংলাদেশে থেকেছে এবং তারা একেবারে 96 পর্যন্ত তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে। এই যে তারা ফুলে ফেঁপে উঠেছে, একটা পর্যায়ে যখন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এই যুদ্ধাপরাধীদের বিচার কার্যর মধ্য দিয়ে এদের এই উগ্রতার, এই সাম্প্রদায়িকতার বীজদাঁত ভেঙে দেবার চেষ্টা করলেন, এবং পরবর্তীতে আমরা দেখলাম তখন আবার আরেকটি সেই তাদেরই আরেকটি রূপ, হেফাজত, তারা আবার চলে এলো, এবং তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করছে এখনকার দিনে দাঁড়িয়ে থেকেও, যখন দেখছে যে জামাত যখন বিলুপ্ত হয়ে যাচ্ছিল, জামা বিশেষ করে ধর্মীয় যুদ্ধাপরাধীদের বিচারের পর্ব পরে 2013-তে বাংলাদেশের মানুষ যখন জামাতকে বয়কট করলো, তখনও কিন্তু বিএনপি বয়কট করতে পারেনি, তাদের সাথে লেপ্টে ছিল। এমনকি হেফাজত, জামাতের যা অন্য রূপটা 2013-তে এসে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ঘটালো শাপলা চত্বরে, সেখানেও কিন্তু বিএনপি মদত দিল। তাদের উদ্দেশ্য একটাই, ক্ষমতায় যেতে হবে, জোর করে ক্ষমতাটা দখল করতে হবে। তবে আমি লাস্ট আপনার যেটি বললেন যে এইখান থেকে এই ধরনের এই উগ্র সাম্প্রদায়িকতাই বলেন, বাংলাদেশের যে পৃথিবী সহ বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন রোগ ব্যাধি বলেন, মহামারী বলেন, দুর্যোগ বলেন, যখনই যেটা এসেছে মানব সম্প্রদায় সেটিকে প্রতিহত করেছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে আমি আরেকটু বলতে চাই এই কারণে, মানে ভালোভাবেই বলতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো নিয়ে ভয় পায় না, কারণ জনগণ যখন দেখে যে এইরকম একটি দম বন্ধকর পরিস্থিতিতে তারা পড়েছে, তারা চোখ বুজে থেকে থাকছে, ওই সময়ে একেবারে ত্রাণকর্তা রূপে জননেত্রী শেখ হাসিনা এসে এই এসবের মধ্য থেকে জনগণকে মুক্তি দেন, জনগণকে সঠিক পথে আবার পথ দেখান, যেমনটি তিনি করলেন যুদ্ধাপরাধীর বিচার করে, যেমনটি এই হেফাজতের উগ্রতাকে তিনি দমন করবার জন্য আজকে দেখেন যারা জনগণ ভেবেছিল বাংলাদেশটি হয়তো তালেবান হয়ে যাবে, বাংলাদেশ হয়তো পাকিস্তান হয়ে যাবে, সেটা থেকে জনগণকে তিনি রক্ষা করলেন। এই যে কোভিড একটি আরেকটি মহামারী, এখানেও দেখেন টিকা নিয়ে বিএনপি তো সবসময় তারা নিজেরা কিছু করে না, কিন্তু উস্কিয়ে দেয়, উগ্রতা সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করবার জন্য বিভিন্ন ধরনের নাশকতা করে, যেগুলো কোন আলাপে শুনেছেন অডিওতে, তারা এইগুলো করতে থাকে। আর আমাদের ত্রাণকর্তা হিসেবে জননেত্রী শেখ হাসিনা যেটি করেন, তিনি এই কোভিড
মহামারী একাধারে যেমন তিনি তাদেরকে সুরক্ষা দিচ্ছেন, অর্থ দিয়ে, খাদ্য দিয়ে, ঠিক তেমনি টিকা এনে বাংলাদেশে অন্যান্য যে বিশ্বের অন্যান্য যে দেশগুলো যারা প্রথম সারিতে গণটিকা গ্রহণ করেছে তার মধ্যে বাংলাদেশ একটি। এবং ইদানিংও আপনারা দেখবেন যে তিনি দ্রুত এই টিকা নিয়ে বিএনপি যখন ভারত দিতে পারল না, অধ্যাপক বকুল, আমি আসবো আপনার কাছে। নানা ধরনের উস্কানি দিল বা জননেত্রী শেখ হাসিনা কিন্তু মুহূর্তেই আবার সেটিকে ঠিক করে ফেললেন। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে, এই পর্যায়ে আপনাকে থামাতে হচ্ছে আমার। আমি আবার আসবো আপনার কাছে। শরীফুজ্জামান শরীফ, আপনি শুনছিলেন এই যে আমরা বলছি রাজনীতিতে উগ্রতা, উদারতা, হঠাৎ করেই যেই তৎপরতা আমরা 26শে মার্চ দেখেছি হেফাজত ইসলামের, এবং তার পর যেভাবে তাকে ব্যবস্থাপনার যে কথাটি শেখ রবিউল আলম বলছেন, যে সেই জায়গায় কি ত্রুটি ছিল কিনা, কিংবা অপরাপর রাজনৈতিক দল যারা ছিল তাদের আসলে কি ভূমিকা ছিল, সার্বিকভাবে কিভাবে আসলে এই উগ্রতা মাথাচাড়া দিয়ে উঠলো, কিংবা কিভাবে একে আমরা উদারতার দিকে নিয়ে যেতে পারি, সেই বিষয়টি যদি। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, এবং আর যে আলোচক যারা আছেন তাদের সবাইকেও ধন্যবাদ। আপনি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছেন, যেটা আমাদের আসলে ট্র্যাডিশনাল আলোচনা বলতে আমরা যা বুঝি তার থেকে একটু বাইরে। আমাদের এখানে রাজনীতিতে সহনশীলতা, সহমর্মিতা এটি একেবারে নেই, আমি সেটি বলবো না। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের বড় দলগুলোর নেতৃত্বের পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে পারিবারিক ভালো ভালো সম্পর্ক আছে। রাজনীতিতে তারা যতই পরস্পর বিরোধী হন না কেন, তাদের বৈবাহিক সূত্রে পরস্পরের মধ্যে বিপুল সংখ্যক নেতা অপরপক্ষের সাথে তারা আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হয়েছে। সুতরাং রাজনীতি এই জায়গাটিকে কোনোভাবে বাধা দেয়নি। আমরা চাই যে এর রিফ্লেকশনটা অন্যান্য জায়গাতেও হবে। যদিও এই বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে মূলত বিপুল সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব যারা করেন তাদের কিন্তু আদর্শগত বিরোধটা খুব বেশি নেই। বিশেষ করে অর্থনৈতিক যে পলিসি, একটা পলিটিক্যাল পার্টির আইডিওলজি এবং তার অর্থনৈতিক পলিসি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সে এটিকে সামনে রেখেই পথ চলে, এর ভেতর থেকে মানুষকে সংগঠিত করে, অথবা একে অপরের বিরুদ্ধে অভিযোগ যখন তোলে এই জায়গাগুলোতেই অভিযোগটা তোলা উচিত, যদিও আমাদের এখানে তার কতগুলো ব্যতিক্রম হয়, কিন্তু সেটি সবসময় কিন্তু একইভাবে অক্ষুণ্ণ থাকে না। আমাদের এখানে আপনি স্বীকার করবেন নিশ্চয়ই যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া যদি একটি জায়গায় যতদিন বসেছে সমস্ত মিডিয়া দেশবাসীর চোখটা কিন্তু সেখানে গেছে। এরশাদ যখন পদত্যাগ করবেন তার আগে দুই নেত্রী যখন বঙ্গভবনে গিয়ে দরবার হলে পাশাপাশি বসলেন, মানুষের মধ্যে কিন্তু একটা উদ্দীপনা তৈরি হয়। তারা দেখতে চান যে আমাদের এখানে, আমি যতই কষ্টে থাকি না কেন, আমার এখানে রাজনৈতিক পরিস্থিতিটা যাতে একটু সহনশীল থাকে, এটি কিন্তু মানুষ প্রত্যাশা করে। আবার ডক্টর ওয়াজেদ মিয়া যখন মৃত্যুবরণ করলেন, খালেদা জিয়া যখন তার বাড়িতে দেখতে গেলেন, অথবা তারেক রহমানের বিয়েতে যখন শেখ হাসিনা গেলেন, তখন মানুষের মধ্যে কতগুলো উদ্দীপনা তৈরি হয়। আবার আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরে যখন শেখ হাসিনা যেতে পারলেন না, এটি নিয়েও কিন্তু ব্যাপক সমালোচনা হলো, এবং আমি যাই বলি না কেন মানুষ আশাহত হয়েছে অন্তত এই জায়গাগুলোতে তাদের মধ্যে একটা ইউনিটি, বা এই সময়গুলোতে তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু ব্যক্তিগত এই যে জায়গাগুলোতে তারা কখনো কখনো পাশাপাশি এসে দাঁড়াবেন, এটি মানুষ চায়। আবার আপনি যখন রাস্তায় ফেলে এখন যে অ্যাকশনগুলো আমরা দেখছি, বিরোধীদেরকে যেভাবে পেটানো, এই বিষয়গুলোও কিন্তু মানুষ এভাবে দেখতে চায় না। মানুষ চায় আইনের শাসন। আপনি কেউ যদি অপরাধ করে আপনি অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসবেন, তাতে তার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি সেটিকে ব্যবহার করে একদিকে এই যে আপনি পরস্পরকে চ্যালেঞ্জ করা, আপনি আইন আদালতকে আপনি যেমনিভাবে আমাকে যখন রাস্তার উপরে গ্রেনেড মেরে নিশ্চিহ্ন করতে চান, সেটিও কাঙ্ক্ষিত না। আবার আইনের ফাঁক ফোকর ব্যবহার করে আপনাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার যে কৌশল, সেটিও গ্রহণযোগ্য না। আপনি হেফাজতের যে বিষয়টি বলেছেন, আমি মনে করি যে বাংলাদেশে হেফাজতে ইসলামের যে নেতারা আছেন তাদের রাজনীতি করার অধিকার আছে। হেফাজতে ইসলামের মধ্যে যারা আছেন তাদের রাজনীতি করার অধিকার আছে। কেন? বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা সবাই পূর্ণবয়স্ক, কিন্তু তারা কি সংগঠনের যে নেচারের যে জায়গাটা, আমি ওই জায়গাটায় আসছি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে টিআইবি কে রাজনীতি করতে পারে? নো। এখানে আইন সালিশ কেন্দ্র কি রাজনীতি করতে পারে? নো। এরা কেউ মানবাধিকার সংগঠন,
কেউ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, কিন্তু হেফাজতে ইসলামও সেই ধরনের একটি ধর্মভিত্তিক সংগঠন। সুতরাং হেফাজতে ইসলাম তার ব্যানারকে ব্যবহার করে সে জাতীয় পতাকা পড়াতে পারে না। আমি এটি আগেও বলেছি, হেফাজতে ইসলাম আধ্যাত্মিক সংগঠন, ফেথ বেসড অর্গানাইজেশন। আমি কি আজকে হেফাজতের এই জ্বালাও পোড়াওকে যদি আমি সমর্থন করি, তাহলে কালকে যদি হিন্দু ধর্মাবলম্বীদের সৎসঙ্গ আশ্রম তারাও এসে রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসে, আমি কি সেটাকে পারমিট করব? নিশ্চয়ই না। আমি মনে করি হেফাজতে ইসলাম এখানে ধর্ম চর্চার নামে তারা যে আচরণগুলো একটা পর্যায়ে গিয়ে করেছে, আমি তো অবাক হয়েছি। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির মধ্যে নানা রকমের বিরোধ আছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে যেভাবে কয়েকজন নেতার বাড়িতে আগুন ধরানো হয়েছে, এটি আমার কাছে বিরল ঘটনা মনে হয়েছে। আওয়ামী লীগ বিএনপি খুনাখুনি করে, মারামারি করে, কিন্তু এইভাবে আপনি সহায় সম্বল সব পুড়িয়ে দিচ্ছেন, এটি হতে পারে না। আমি শেষ করব এই কথা বলে যে আমি মনে করি যে হেফাজত ইসলামের যে নেতারা, তারা যদি রাজনীতি করতে চান, তারা রাজনৈতিক দল খুলুন। চরমনাই হুজুর তিনি রাজনৈতিক দল খুলেছেন, আপনারা নতুন রাজনৈতিক দল করেন, সেখানে গিয়ে রাজনীতি করেন। এবং একটা কথা আপনাকে মনে রাখতে হবে, দুর্বলতাকে ব্যবহার করে আপনি যখন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, আপনি বলেন তো, আজকে ঢাকার রাস্তায় যখন বলা হয় আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, আমি প্রশ্ন করি এই স্লোগানটি আপনি সৌদি আরবের রাস্তায় দিতে পারবেন? এই যে স্লোগানটি আপনি তুরস্কের এরদোয়ানের রাস্তায় গিয়ে দিতে পারবেন যে আমরা সবাই তালেবান, তুরস্ক হবে আফগান বা পাকিস্তান? নো, এটি অ্যালাউ করবে না। আমাদের এখানে অ্যালাউ করা হয় কেন? অ্যালাউ করা হয় আমাদের যে বড় যে দুটো রাজনৈতিক দল, যারা বিপুল সংখ্যক মানুষের রিপ্রেজেন্ট করে, কখনো কখনো এরা এই হেফাজতকে সামনে রেখে সুবিধা নিতে চায়। আমি আওয়ামী লীগ এই দুই দলের প্রতিনিধি আছেন, তাদের কাছ থেকে আমি এ বিষয়ে আরো বিস্তারিত শুনবো। তার আগে আমি ডক্টর মুস্তাক আহমেদ আপনার কাছে যাব। আপনি শুনছিলেন রাজনীতিতে উগ্রতা উদারতার যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এখানে হেফাজত প্রসঙ্গ এসেছে, এবং এই যে শরীফুজ্জামান শরীফ যেটি বলছিলেন যে ধর্মীয় সংগঠন, অথচ তাদের আজকের যেই বারবারন্ত বা তাদের আজকের যেই কার্যকলাপ, সেগুলোকে তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু এটি তো একদিনের বিষয় না, ধীরে ধীরেই সেটি হয়েছে। সেই বিষয়টি যদি একটু বলেন যে কেন আজকের এই পরিণতি বা এই অবস্থা। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটা বিষয় আমি পরিষ্কার একটু করে নিতে চাই, সেটা হলো যে শুধু কি আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিষয়টা দেখব, নাকি আসলে গ্লোবাল যে সিস্টেম, সেই সিস্টেমের আলোকে দেখব? এতক্ষণ কিন্তু আমরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখছিলাম। একটা বিষয় আমি প্রথমে বলে নিই যে বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতন, এটা কিন্তু বৈশ্বিক রাজনীতি থেকে আপনি খুব বেশি আলাদা করতে পারবেন না। তো বৈশ্বিক রাজনীতির যে প্রভাব এবং বিশ্বের যে সমস্ত উন্নত দেশ যারা ক্ষমতায় থাকে, যারা শাসন করে, তাদের তাদের সাথে একটা আপনার সমন্বয় বলেন, আর সেটার সাথে পররাষ্ট্রনীতি বলেন, যেটাই হোক, সেটার মাধ্যমে আসলে ক্ষমতায় থাকতে হয় বা সরকার গঠন করতে হয়, সেটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা আপনি বলছেন যে আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি যদি দেখেন যে উগ্রতার সাথে কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে সাম্প্রদায়িকতা জড়িত। অর্থাৎ আপনি কোন একটা বিষয়কে আঁকড়ে ধরে থাকতে চান, সেটা থেকে আপনি পরিবর্তন কামনা করেন না, কোনো পরিবর্তন আপনি মেনে নিতে পারেন না একটা জায়গায়, যেটাকে আমরা বলছি একেবারে মৌলবাদ। অর্থাৎ একটা জিনিসকে আপনি আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন। আমাদের দেশে সেই অংশ বা সেই গোষ্ঠীটাই আপনার উগ্র হয়েছে, যারা এই ধর্ম নিয়ে রাজনীতি করেছে এবং যারা কৌশলে মানুষের মধ্যে এই সহজ সরল যারা মানুষ, তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি ঢুকিয়ে দিয়ে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে বা ব্যবহার করার চেষ্টা করেছে। সেটার কারণে কিন্তু আসলে আমাদের দেশের এই রাজনীতিতে উগ্রতার জন্ম হয়েছে। আমাদের দেশে স্বাধীনতার পর আপনি খেয়াল করেন যে বঙ্গবন্ধু যে সংবিধান দিয়েছিলেন, সেখানে অসাম্প্রদায়িক চেতনার বলা ছিল। সেখানে ধর্ম বর্ণ সবাই, জাতি গোষ্ঠী সবাই মিলে যে যার ধর্ম সেটা পালন করবে, কারো ধর্মের উপরে কারো হস্তক্ষেপ আমরা কামনা করি না। অথচ আমরা পরবর্তীতে কি দেখলাম? বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে
এই ধর্মীয় রাজনৈতিক ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়েছে। সেই সময় ইনডেমনিটি অ্যাক্ট করা হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না এরকম একটা আইন করা হয়েছে। এবং পরবর্তীতে যেটা হয়েছে, এই ধর্মীয় রাজনৈতিক ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে তাদের ডালপালা বৃদ্ধি করেছে, প্রসারিত করেছে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সাথে তারা যুক্ত হয়েছে। সেইখান থেকে তারা বিভিন্ন রকমের ফান্ডিং এর ব্যবস্থা করে, তারা দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনি দেখেন, তাদেরকে তো একটা পর্যায়ে থামাতে হবে। থামানোর জন্য বর্তমান সরকার যদি পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে সরকার তাদের প্রতি অন্যায় করছে, অবিচার করছে। তার কারণ তারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, তারা মানুষের প্রাণহানি ঘটাচ্ছে, তারা আপনার জানামালের কোনো নিরাপত্তার ব্যবস্থা করতে পারছে না। এবং তাদের মধ্যে এই যে আমাদের আলোচক বলে গেলেন যে আসলে অন্য কোনো দেশে এটা সম্ভব না আপনি বসবাস করে, যে অধ্যাপক মোস্তাক আহমেদ, আমি আপনার কাছে তারা আসবো। যে স্লোগানটা দিচ্ছে, আমি জি। একটু বলে দিই যে তারা যে স্লোগানটা দিচ্ছে যে বাংলা হবে আফগান বা তালেবান, এটা কিন্তু আপনি অন্য দেশে বলতে পারবেন না। বাংলাদেশের সরকার ব্যবস্থায় উদারতা আছে বলেই আপনি আজকে এরকম কথা বলতে পারছেন এবং এইভাবে আপনি রাজনীতি এগিয়ে নিয়ে যেতে পারছেন। জি, কিন্তু আমি আসলে আমরা আপনার কাছে জানতে এটা চেয়েছিলাম কখনোই সেটি হচ্ছে যে যদি আমরা এই উগ্রতাকে বা ধর্মীয় গোষ্ঠীকে বা ধর্মীয় গোষ্ঠীর যে কার্যকলাপ তাকে যদি আমরা বিষবৃক্ষের সাথে তুলনা করি, তাহলে এই বৃক্ষ যে এতদিন এই পত্র পল্লবে সুশোভিত হলো, তাতে সেটি সুযোগ দিল কারা বা কোন কোন ভাবে সেই সুযোগ পেল, সেখানে পানি দিল কারা, সেখানে পরিচর্যা করলো কারা, সেখানে সার দিল কারা, সেই বিষবৃক্ষটি এইভাবে এত শক্ত মহির হয়ে পরিণত হলো কিভাবে, সেই বিষয়টি জানতে চেয়েছিলাম আরও বিস্তারিত। শেখ রবিউল আলম, বিরতির আগে আলাপ করছিলাম যে বিষয়গুলো। অধ্যাপক অপু উকিল অবশ্য বেশ কিছু প্রসঙ্গ এনেছে যে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করার কথা, সেই সব বিষয়গুলো বলেছেন। সার্বিকভাবে যদি আপনি একটু আলোচনা করেন। না, আমি প্রত্যাশা করেছিলাম না। এখন যেহেতু অপুদি বলেছেন, কিছু কথা তো বলতেই হবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে অপুদিরা যখন বলেন আমরা সহযোগিতা করেছি, অপুদিরা সবসময় এই ধর্মভিত্তিক সংগঠনকে ব্যবহার করেছেন। আমি বলতে বাধ্য হচ্ছি, চাচ্ছিলাম না এই বিতর্কটা যেতে। এখন আপনারা উগ্রতা বলছেন বাংলাদেশে, আমরা মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে যেভাবে উগ্রতা বলছি সেটাও একটু বেশি বলছি কিনা সেটাও ভাবার বিষয় আছে। এর এই উগ্রতা বলে বলেই কিন্তু উগ্রতাকে একদম প্রতিষ্ঠিত করা হয়। সে পর্যায়ে বাংলাদেশের রাজনীতি এখনো গিয়েছে বলে আমি মনে করি না। কোনো ধর্মীয় সংগঠনও অতটা উগ্র পৃথিবীর অন্যান্য দেশে যেখানে ঝুঁকি হয়েছে, বাংলাদেশে তা সেভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে এও মনে হয়েছে যে সরকার আরও ক্ষমতায় থাকার জন্য উগ্রতার মার্কেটিংটা বেশি করছেন, বিজ্ঞাপনটা বেশি চালাচ্ছেন। এইগুলি বলে শান্তিপ্রিয় বাংলাদেশের 16 কোটি মানুষকে কোনো কোনো সময় আরও মানে তাদের দৃষ্টি ভিন্ন করার চেষ্টা করছে সরকার। এই কৌশল সরকারের মধ্যে আছে। 72 সংবিধান নিয়ে কথা উঠেছে, ভালো সংবিধান ছিল। 75 এসে কি রেখেছেন সে সংবিধান? আপনারাই তো কেটে ছিঁড়ে আজীবন ক্ষমতা থাকার জন্য 4th সংশোধনী করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। 72টা থাকলে তো অসুবিধা ছিল না। 72টা 75 আপনাদের কাছে মনে হলো যে ক্ষমতায় থাকার জন্য যথেষ্ট না, একদলীয় করতে হবে। আমরা যে সংবিধানটা সংশোধন করেছিলাম সব মানুষের রাজনৈতিক অধিকার উন্মুক্ত করতে গিয়ে আমরা 5ম সংশোধনী করেছিলাম, তাই না? যে কোনো মানুষ বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকবে। সবাই জামায়াত ইসলামের অধিকার তৈরি হয়েছে। ধর্মভিত্তিক সংগঠন ইন্ডিয়াতে রয়েছে, প্রায় 26টি আছে, আমেরিকাতে আছে, এমন কোনো জায়গা নেই যে ধর্মভিত্তিক সংগঠন নেই। কিন্তু তারা ক্ষমতায় আসতে পারেনি, কারণ পৃথিবীর কোনো গণতন্ত্র মানা মানুষ ধর্মভিত্তিক সংগঠনকে সমর্থন করে না। তো ধর্মভিত্তিক সংগঠন যদি থাকে দোষের কিছু নাই, কিন্তু আমরা যারা জনগণ আছি নিশ্চয়ই আমরা সেটা বিবেচনা প্রসূত রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব সেভাবেই দেবো, তাই না? আপনি তো কোনো গোষ্ঠীকে নিষিদ্ধ করতে পারবেন না। বাংলাদেশ তো সেভাবে তৈরি হয়নি, গণতন্ত্র ব্যবস্থাপনা সেটা কাম্য না। 86-এ প্রথম জামাত নির্বাচনে অংশ নেয় এবং প্রকাশ্যে রাজনীতি অংশগ্রহণ করার সুযোগ পায়। 86-তে এরশাদের আমলে আওয়ামী লীগ ক্ষমতায় আপনার নির্বাচনে অংশগ্রহণ করে এবং জামাতকে সুযোগ করে দেয়। এরপরে যুগপৎ আন্দোলন জামাতের সাথে করেছেন, নির্বাচনও অঘোষিত ঐক্য করেছেন তো। হেফাজত যখন আপনাদের সাথে ছিল আল্লামা শফি হুজুর, যেদিন আপনাদের বিরোধিতা কথা বলেছেন তেতুল হুজুর। এরশাদ সাহেব স্বৈরাচার, যেদিন আপনার সাথে যায় রাষ্ট্রদূত বানায় দেন, আপনার সাথে কথা বললে আপনার বিশেষ রাষ্ট্রদূত। এই যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে সহায়ক শক্তি যখন আপনি হবেন, তখন আপনি সঠিক পথে আছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে গেলেন। আর যখন আওয়ামী লীগের অনিয়ম, দুঃশাসন, ক্ষমতা দখল, হ্যাঁ,
অব্যবস্থাপনা, আইনের ব্যত্যয়, নির্যাতন, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে কথা বলবেন, তখন আপনি হয়ে যাবেন উগ্র সংগঠন। আপনি বিভাজনটা যদি এভাবে করেন তাহলে তো আপনার ন্যায্যতা থাকলো না। আমি ওখানে একমত যে হেফাজত ইসলামকে যদি রাজনীতি করতে হয়, রাজনৈতিক দল গঠন করতে হবে, ঘোষণাপত্র দিতে হবে, মূলনীতি থাকতে হবে, তাদের গঠনতন্ত্র থাকতে হবে, তাদের নিবন্ধিত হতে হবে প্রয়োজনে, তারপর তারা রাজনীতি করবে। কিন্তু হেফাজত ইসলাম যদি দেশের স্বার্থে, জাতির স্বার্থে, বৃহত্তর মানুষের সাথে কোনো দাবি ন্যায্যতার সাথে করে, সেটা বিবেচনা করতে তো অসুবিধা নেই। আপনি তো বিবেচনা করেছেনও। যখন আপনার ক্ষমতা থাকতে সহায়ক ছিল, 13 দফা আন্দোলন করেছিল, আমরা বলেছিলাম 13 দফা আন্দোলনের মধ্যে কোনো যৌক্তিক দাবি থাকলে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আপনারা বসে সেটা মেনে নেন। আপনারা তখন করেননি। যখন আপনি আপনাদের কাওমি জননী উপাধি দেওয়ার একটা প্রক্রিয়া তলে তলে করেছেন, গোপনে করেছেন, হেফাজত আপনাদের সাথে একমত হয়েছে, তখন অসংখ্যবার বসেছেন, কাওমি জননী উপাধি নিয়েছেন। তো এই বিতর্কগুলি কারা করেছে? এই শক্তিগুলিকে কারা ব্যবহার করতে চেয়েছে? আজকে বাংলাদেশের রাজনীতি যদি দখলের না হতো, উন্মুক্ত হতো, প্রতিযোগিতাপূর্ণ হতো, আদর্শভিত্তি হতো, এবং সরকার যদি বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করত, গণমানুষের যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতো, সেটা তো বন্ধ করে দিয়েছেন। তাহলে তো আর এই উগ্রবাদিতা আসার কোনো সুযোগ নেই। আপনি ক্রেডিবল নির্বাচন করেন। বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে কাকে রাষ্ট্র ক্ষমতা বসাতে হবে। আওয়ামী লীগকে বসালে বসাবে, বিএনপিকে বসালে বসাবে, কিন্তু সে সুযোগ যখন আপনি বন্ধ করেন আর উগ্রতার বাণিজ্য করে ক্ষমতায় থাকা নিশ্চিত করেন, তখন হচ্ছে ক্ষমতাশীল সরকারটাই হচ্ছে বাংলাদেশের মানুষের গলার কাটা হয়, ব্যথার কারণ হয়, আর বাংলাদেশের মানুষের মনে করেন অপসারণের দায়িত্ব পড়ে যায়। আমি আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসছি অধ্যাপক অপু উকিল। যে অধ্যাপক অপু উকিল, যে বিষয়গুলো আসলে শেখ রবিউল আলম বলছিলেন সেই বিষয়ে আপনি উত্তর দেবেন। তার পাশাপাশি একটি বিষয় উনি যেটি বলেছেন যে ধর্মীয় সংগঠনগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন সময়ে আপনাদেরই মদত পেয়েছে তারা বা সহায়তা পেয়েছে, সেই বিষয়টি বলবার চেষ্টা করেছেন না, সেটি বলবেন। আর যেটি আমরা বলছি এবং এখন যেটি দেখতে পাচ্ছি আমরা যে 2013 সালের শাপলা চত্বরের যে ঘটনা, সেই ব্যাপারে নানা রকম তথ্য এখন আসছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এতদিন পরে এই বিষয়গুলো, এটি নিয়েও জনমনে এক ধরনের প্রশ্ন যে এগুলো তদন্ত করতেই কি আসলে এত সময় লেগে গেল, না এই বিষয়গুলো আসলে এখন কেন আসছে? আপনারা সেই সময় যদি যথাযথ পদক্ষেপ নিতেন তাহলে কি এই ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বা এইসবগুলোর পুনরাবৃত্তি হতো কিনা? আমি প্রথম বলবো যে রবির ভাই যে কথাটি বলছেন যে বাংলাদেশের যে মানে তৈরিটা, উনি বলছিলেন যে বাংলাদেশ এভাবে তৈরি হয় নাই, ইন্ডিয়াতে ধর্মভিত্তিক দলগুলো আছে, কাজেই অনেক দেশেই আছে, কাজে বাংলাদেশ সেভাবে তৈরি হয়নি, বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলো রাজনীতি করবার অধিকার আছে, এটা বলতে চেষ্টা করলেন। কিন্তু আমি ওনাকে বলবো যে এর মধ্য দিয়ে উনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করলেন, বাংলাদেশের জন্মের বিরোধিতা করলেন, বাংলাদেশি মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বাক্য উচ্চারণ করলেন, যেটি দেশদ্রোহিতার সামিল। কারণ আমি ব্যাখ্যা করছি আপনাকে। প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ শুধুমাত্র পৃথিবীতে একটি মাত্র দেশ বাংলাদেশ, যে বাংলাদেশ জাতির জনকের আহ্বানে সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, তারা কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, নিজেদের রক্ত দিয়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়ে, 2 লক্ষ মা বোনের আত্মত্যাগ করে এই মুক্তিযুদ্ধের যে চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। সেই বাংলাদেশের সংবিধানের আলোকে বাংলাদেশ চলছিল, চলবে, সেটি হচ্ছে অসাম্প্রদায়িকতার বাংলাদেশ। সেখানে কোনো ধর্মকে ব্যবহার করে কোনো রাজনৈতিক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে তারা সাম্প্রদায়িক শক্তির আবির্ভাব বাংলাদেশে কখনই হবে না। এটাই তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল। কিন্তু সেটিকে ধূলিসাৎ করেছে কারা? এই রবিউল ভাইয়ের দলরা যখন রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান যখন ক্ষমতায় গেলেন, তখন কি করেছিলেন? সংবিধানের 38 অনুচ্ছেদ, সেই 38 অনুচ্ছেদে যেটি ছিল সেটি কি ছিল? জন শৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সীমিত বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। তবে শর্ত থাকে যে রাজনৈতিক উদ্দেশ্য সম্পন্ন বা লক্ষ্যানুসারে কোন সাম্প্রদায়িক সমিতি বা সংঘ কিংবা অনুরূপ বা উদ্দেশ্য সম্পন্ন লক্ষ্যানুসারে ধর্মীয় নামযুক্ত বা ধর্মভিত্তিক অন্য কোন সমিতি বা সংঘ গঠন করবার বা তাহার সদস্য হইবার কোন প্রকার তাহার তৎপরতায় অংশগ্রহণ করিবার অধিকার কোন ব্যক্তি থাকিবে না। এটি আমাদের 72-এর সংবিধানের
মহান মুক্তিযুদ্ধের চেতনার যে সংবিধান, সেখানে জাতির জনকের সেটিকে রবিউল জিয়াউর ভাই রহমান বলছেন যে সেই বাতিল সংবিধানে করে তো দিল। আসলে থাকা গেল না, সেই জায়গাতে তো আসলে থাকা গেল না, কেন? সেটিকে বাতিল করে দিয়ে 1976 সালের মে মাসে তিনি 30 লক্ষ শহীদের সাথে বেইমানি করে কি করলেন, বললেন যে দল করবার অধিকার উনি দিলেন। অনেক কাজ করেছে, সেই প্রসঙ্গে আমি যেতে চাই না। আমি আরেকটি বিষয়, এইটা সবসময় ওনার পক্ষ হতে পারে, জামাত শিবিরের সাথে আপনারা রাজনীতি করেন নাই, যুগপৎ আন্দোলন করেন নাই, হেফাজতের সাথে করছেন না। আমি যদি প্রশ্ন করি রবিউল ভাইকে, যেই দল বিএনপি বঙ্গবন্ধু রক্তের উপর দিয়ে জন্মগ্রহণ করেছে, বঙ্গবন্ধুর খুনিদেরকে নিয়ে দল গঠন করেছে, যেই বিএনপি জাতির জনকের কন্যাকে 19 বার হত্যা করবার জন্য নিয়েছে, 2004 সালে 21 আগস্ট হাওয়া ভবনে বসে পরিকল্পনা করেছে, যেই বিএনপি একটি সামরিক সরকার, সামরিক দল গঠন করে সংবিধানকে ছিঁড়ে বঙ্গবন্ধুর হত্যার বিচারে ইন্ডেমনিটি দিয়েছে, সেই বিএনপির সঙ্গে আবার আওয়ামী লীগ রাজনীতি করছে। তো এটি কি, এটি কেন করছে? এটি হচ্ছে আমাদের ইতিহাসের দায়বদ্ধতা, ইতিহাসের কলঙ্ক, সেই কলঙ্ক মুছে ফেলবার জন্য, বিএনপি কেও পরিশুদ্ধ করবার জন্য আজকের দিনে দাঁড়িয়ে দেখেন বিএনপি যখন ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, কেন নিক্ষিপ্ত হয়েছে? তারা এই জামাত, এই উগ্র মৌলবাদী জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত ধরে বাংলাদেশে রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলেই, শিকড় গাড়তে চেয়েছিল বলেই কিন্তু তাদের রাজনৈতিক দেউলিয়ত্ব বরণ করতে হয়েছে। এবং পাশাপাশি এখনো যদি তারা জামাত শিবির, অবশ্য তাদের মধ্যে কিন্তু এই কথাগুলো আসছে যে আমরা জামাতের সঙ্গে থাকবো না, অনেক নেতারাই তারা বলছে। রবিউল ভাইকেও বলতে হবে যে এই সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষ নিয়ে তারা আর তাদের নিজেদের যেটুকু আছে সেটুকু যেন তারা শূন্যতে পরিণত না করে। রবিউল ভাই যেটি বলছেন যে তারা তাদের রাজনীতি করবে, জনগণ সেটি বিবেচনা করবে, জঙ্গি গোষ্ঠীকে মেনে নেবে না। আর বাকশাল তৈরি হয়েছে, উনি বাকশালের সঙ্গে, যেটি কৃষক শ্রমিকের অধিকার আদায় করবার জন্য সাম্যের যে একটি রূপরেখা, তার সঙ্গে তুলনা করছে কি, তুলনা করছে ধর্মীয় মৌলবাদী যারা সন্ত্রাস করে, যারা কোরআন শরীফ পুড়িয়ে ফেলে, মসজিদে আগুন দেয়, জাতীয় পতাকাকে লাথি মারে, তাদের সঙ্গে তুলনা করছেন রবিউল ভাই। এই মেন্টালিটি যদি ত্যাগ করতে না পারে, তাহলে আমি মনে করব তাদের পাই তারা কুড়াল মারছেন। বাংলাদেশের মানুষ জামাতকে যেমন বয়কট করেছে। আমি আসবো অধ্যাপক অপকেল, আমি সেই প্রশ্নের উত্তর পাইনি যে 2013 সালের ঘটনার আপনারা কি যথাযথ ব্যবস্থা নিতে পেরেছিলেন কিনা, আর যদি সেই ব্যবস্থা যথাযথ নেওয়া হতো তাহলে কি পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার পুনরাবৃত্তি হতো কিনা? না, হেফাজতের যে প্রসঙ্গটি 2013-তে শাপলা চত্বরে যা ঘটিয়েছিল, তারপরে হেফাজতের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার জন্য মানে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নিয়েছে, কিন্তু যারা যারা করেছে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। আলমামা শফি সাহেব তিনি বুঝতে পেরেছিলেন, তিনি বলেছিলেন যে কাজগুলো করা ঠিক হয়নি, তিনি হেফাজতকে বলেছিলেন যে এটি কোনো অরাজনৈতিক একটি সংগঠন, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি তারা যে বাচ্চাদেরকে ব্যবহার করে, এই উগ্র সেই জঙ্গিরা যেমন আমাদের কিশোরদেরকে টার্গেট করে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে, ঠিক তেমনি এই হেফাজত যে মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে তাদের এই রাষ্ট্র ক্ষমতা দখল করবার জন্য বিএনপি জামাতের সঙ্গে চক্রান্তে লিপ্ত ছিল, সেটি বুঝেও কিন্তু চেষ্টা করেছে সরকার যে এই মাদ্রাসাকে সুরক্ষা দেওয়া, আরো বলবেন। আমি একটু শুনে আসি শরীফুজ্জামান শরীফের কাছে, এরপরে আপনি আপনার বক্তব্য আমি শুনবো। দিনে দেখেন তাদের ঠিকই আইনের আওতায় আনা হচ্ছে এবং বাংলাদেশের মানুষ আজ প্রস্তুত হয়ে রয়েছে এদেরকে বিচারের কাঠগড়ায় এনে সাম্প্রদায়িক বাংলাদেশের যে তারা করবার জন্য যে নানা ধরনের পরিকল্পনা, তাদের অনেক অনেক পরিকল্পনা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে। শরীফুজ্জামান শরীফ, যে বিষয়টা আমরা বলছিলাম যে আপনি সার্বিকভাবে বলবেন, পাশাপাশি যদি এই ব্যাপারটিও একটু বলেন যে 2013 সালের যে ঘটনা এবং আজকে যেই মামলাগুলোকে আমরা সচল দেখছি, বা সেটির কি আসলে সেই সময় কি যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল না কিছুটা ধীরগতি ছিল, পুরো বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। 2 আর 2 কত হয়? 2 আর 2 4 হয়। তবে অনেক সময় স্যার যদি চান, স্যারকে খুশি করার জন্য 2 আর 2 6ও বানিয়ে দেওয়া যায়। আজকে 13 সালের যে মামলা আমরা দেখছি, যিনি গ্রেপ্তার হচ্ছেন, আমি কখনোই বলবো না যে তিনি কোনো রকমের কোনো বিশৃঙ্খল কার্যক্রমের সাথে জড়িত ছিলেন, এটি বলার সুযোগ নেই।
কিন্তু যিনি ধরা পড়ছেন তিনি 13 সালের মামলায়, তার বিরুদ্ধে 13 সালের মামলা আছে। অর্থাৎ আপনি স্যার যদি চান 2 আর 2 6ও করা যায়। আমার প্রশ্ন হলো 13 সালের যার বিরুদ্ধে নাশকতার মামলা আছে, 14 সালের নাশকতার মামলা আছে, তারা কিভাবে, আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তারা কিভাবে বৈঠক করেন? যাদেরকে আপনি গ্রেপ্তার করছেন, এখন যারা গ্রেপ্তার হচ্ছেন, আমি আবার বললেন যে তাদেরকে আমি সুযোগ আবার দেওয়া বলি, হয়েছিল। না, আপনি প্রচলিত আইন অনুযায়ী এই সুযোগটি দিতে পারবেন না। আপনি পলিটিক্যালি আপনি সুযোগটা দিতে পারেন, আপনি তার সাথে ইউনিটি করতে পারেন, কিন্তু আইন অনুযায়ী প্রচলিত আইনে এই সুযোগ দেওয়ার, তিনি কি, এদের কেউ কি জামিন নিয়েছিলেন কোর্টে হাজির হয়ে? নো, কেউ জামিন নেয়নি, প্রত্যেকের বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। তাদেরকে আপনি এতদিন ধরেননি, কেন ধরেননি? পলিটিক্যাল ইকুয়েশনের কারণে। দ্বিতীয় জায়গাটিতে আমি একটু আসি, যে আপনি এই যে রাজনৈতিক এবং এই যে উগ্রতাটাকে আপনি কোন উগ্রতা কোন পাত্রে রাখবেন, এটি গুরুত্বপূর্ণ। আপনার কাছে এখানে যখন বাইতুল মোকাররমের সামনে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, অথবা এই মার্কায় ভোট না দিলে ঈমান চলে যাবে, এই দেশ হিন্দুর দেশ হয়ে যাবে, আপনার ঈমান থাকবে না, এটি বলা যেমন ধর্মীয় উগ্রতা এবং ধর্মের ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়া, একই সাথে আপনি আমার বিশেষ আমন্ত্রণে দেশে এসে আপনি যখন ওরাকান্দিতে সেখানে একটি বিশেষ ধর্মাবলম্বীর একটি অংশের কাছে ভোট চাওয়ার জন্য তাদের কাছে যান, সেটিও এক রকমের রাজনৈতিক উগ্রতা, ধর্মের রাজনৈতিক ব্যবহার। আপনি ওই ব্যবহারের সুযোগটি আমি কেউকে বাংলাদেশে অতিথি হিসাবে নিয়ে এসে করে দিচ্ছি, এটি অনৈতিকতা, এটিও অন্যায়, এবং এটি নিয়ে তার দেশেও, আমি ভারতকে মিন করছি, তার দেশেও এটি প্রশ্ন উঠেছে যে এই রকমের ধর্মের ব্যবহার, আমি একদিকে এটির সমালোচনা করব, আবার ধর্মকে ব্যবহার করে ভোট কাস্ট করার যে স্পেসটা আমি করে দিব, এটি স্ববিরোধী। না না, ভারতীয় প্রধানমন্ত্রীকে তো আসলে সেই জন্য আমন্ত্রণ জানানো হয়নি, এটা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমি ওই জায়গাটাই আসছি, ভারতের রাষ্ট্রপতিকে ওই জায়গাটি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পশ্চিমবঙ্গে যিনি বিজয়ী হয়েছেন, আমার কাছে রেকর্ড আছে, তিনি ওই দিনই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সংবাদ সম্মেলন করেছেন, এবং আমাদের সমস্ত মিডিয়াগুলো এই কথাই বলেছে যে পশ্চিমবঙ্গের 1 কোটির মতো মতুয়া সম্প্রদায়ের লোকজনের ভোটকে প্রভাবিত করার জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং আপনি এখানকার মামুনুল হকদের উগ্রতাকে নিন্দা করবেন, আপনি পার্শ্ববর্তী জায়গায় অমুকের উগ্রতাকে বা তার যে উগ্রবাদী রাজনীতি তার স্পেসটা করে দিবেন এখানে নিয়ে এসে, এটিকে আমি স্ববিরোধিতা মনে করি। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে বাংলাদেশের আপনি যতই বলেন না কেন, আমরা দেখেছি আওয়ামী লীগ চেষ্টা করেছে হেফাজতকে কিভাবে উইন ওভার করা যায়, বিএনপি মন খারাপ করে বসে থেকেছে। আজকে আমি একটি প্রশ্ন করতে চাই, বঙ্গবন্ধুর 3.5 বছরে তিনি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে পারলেন, আজকে আমরা 13-14 বছরে তার দল পাওয়ারে আছে, জামাত ইসলামের নিবন্ধন বাতিল সংক্রান্ত যে মামলা এবং তার রাজনীতি নিষিদ্ধের যে অঙ্গীকার, সে অঙ্গীকার 12 বছর 14 বছরে আওয়ামী লীগ কিন্তু পূরণ করেনি, করতে পারেনি, আমি সেটি বলবো না, তারা করেনি। আমার প্রত্যাশার জায়গা হচ্ছে এই যে উগ্রপন্থী মতবাদকে আপনি এটিকে কাউন্টার করবেন কিভাবে, পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে? নো, এটি একটা আইডিওলজিক্যাল ফাইট। এই আইডিওলজির বিরুদ্ধে আপনাকে বেটার আইডিওলজি, গ্রহণযোগ্য আইডিওলজি নিয়ে যেতে হবে। আমি শেষ করব এই জায়গাটায় যে হেফাজতের সাথে আওয়ামী লীগের সখ্যতার কারণে বাংলাদেশের পাঠ্যপুস্তকে যে বাংলাদেশের অনেক পুরনো লেখকদের লেখা বাদ দেওয়া হয়েছে, পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে। আওয়ামী লীগ কি শুধুমাত্র কয়েকজন নেতাকে 13 সালের মামলায় অভিযুক্ত করে হেফাজতের কমিটি বাতিল করবে, নাকি তারা যে আদর্শিক ফাইটটা দিয়েছিল বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ওই যে চেতনার বাইরে, বাংলাদেশের পাঠ্যপুস্তককে, সমাজকে সাম্প্রদায়িকীকরণের জন্য আওয়ামী লীগ সেটি বন্ধ করবে? আপনি কি শুধুমাত্র বোতল বদল করবেন, না বোতলের ভেতরের মদ ফেলে দেবেন, সেটি আমরা দেখার অপেক্ষায় আছি। অধ্যাপক ডক্টর মোস্তাক আহমেদ, আমি আপনার কাছেই যাচ্ছি। যে বিষয়গুলো এখানে আলোচিত হলো, এর মধ্যে একটি বিষয় কিন্তু ঘুরে ফিরে আসছে, যেটি জনাব শরীফুজ্জামান শরীফও বলবার চেষ্টা করছেন, সেটি হচ্ছে যেই উগ্রতার কথা আমরা বলছি রাজনীতিতে, সেই উগ্রতাকে দমন করার ক্ষেত্রে বা তাকে সহনীয় পর্যায়ে আনার ক্ষেত্রে বা কমিয়ে আনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই কি যথেষ্ট, বা সেটিই কি মুখ্য
ভূমিকা রাখবে, নাকি আইডিওলজিক্যাল যে ব্যবস্থাটির কথা বলছেন যে একটা বেটার আইডিওলজি দিয়ে একটা অন্য মতাদর্শ দিয়েই আসলে মতাদর্শকে মোকাবেলা করা, সেই জায়গাতে বড় রাজনৈতিক দলগুলো কতটা এগিয়ে যেতে পারছে বা তাদের মতাদর্শ নিয়ে কতটা উৎসাহী হতে পারছে, আকর্ষণ করতে পারছে? আহ, ধন্যবাদ আপনাকে, এবং আপনি খুবই যুক্তিসঙ্গত একটা বিষয় জানতে চেয়েছেন। আহ, আসলে এই যে উগ্রতা, এই উগ্রতাকে আপনি শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যারা আছে, র্যাব বলেন অথবা বিজিবি বলেন বা যাই বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আসলে এই উগ্রতা দমন করা সম্ভব না। এইটা আসলে একটা মতাদর্শিক লড়াই। তারা একটা মতাদর্শ ধারণ করে, সে মতাদর্শ অনুযায়ী আজকে উগ্রতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সেই জায়গাতে আমাদের যে কাজটা করতে হবে যে তাদেরকে সচেতন করা, অর্থাৎ তারা যে বিপথে আছে বা তারা যেটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে সেটা বাংলাদেশে সম্ভব না, এবং বিশ্বব্যাপী সেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল করে টিকে থাকা যায়নি। তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে সচেতন করতে হবে, শুধু তাদেরকেই না। এবং এটা সারা বাংলাদেশে যদি এইভাবে গোপনে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার মধ্য দিয়ে যদি উগ্রবাদী সম্প্রদায় বা গোষ্ঠী গড়ে ওঠে, তাহলে সেটাকেও আমাদের নজরে রাখতে হবে, সরকারের নজরে রাখতে হবে, যাতে সেটা গড়ে উঠতে না পারে। একই সাথে যারা দেখেন যে তাদের মধ্যে শিক্ষা, তাদের মধ্যে যে সমস্ত এখানে সিলেবাসের পাঠ্য পুস্তকের কথা আসছে, নানান বিষয় আসছে, তাদেরকে তাদের পাঠ্যপুস্তকের অবস্থাটা আমরা যদি একটু খেয়াল করি, সেখানেও কিন্তু আহ, আদর্শগতভাবে তাদের মস্তিষ্কের মধ্যে কোন উপাদানগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখনই এই ধরনের গোষ্ঠীকে মদদ দিবেন অথবা তাদের পেছনে অর্থের যোগান দিবেন, তারা কিন্তু ডালপালা বৃদ্ধি করে তারা এগিয়ে যাবে, রাষ্ট্র ক্ষমতা দখল করে নিবে। আমরা সেই জায়গাতে বলতে চাচ্ছি যে আপনাকে আদর্শগত জায়গা, অর্থাৎ হয় তাদেরকে রাজনীতি করার অধিকার দিতে হবে, অথবা তাদেরকে আপনার বলতেই হবে যে ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল বা সংগঠন এদেশে রাজনীতি করতে পারবে না। আদারওয়াইজ আপনি কোনোভাবেই এই উগ্রতাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ডক্টর মোস্তাক আহমেদ, আমি আরেকটি ব্যাপার খুব সংক্ষেপে জেনে জানবার চেষ্টা করবো। সেটি হচ্ছে, আপনার কাছে মনে হয় কিনা প্রায়শই এই কথা বলা হয় যে গণতান্ত্রিক ব্যবস্থা সঠিকভাবে, মানে সঠিকের তো আসলে সেই অর্থে কোনো সংজ্ঞা নেই যে কোনটাকে আপনি বলবেন যে সঠিক, কিন্তু তারপরেও বলা হয়ে থাকে যে কাঙ্ক্ষিত মাত্রায় গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে মানে বিদ্যমান না থাকে, বিশেষ করে বিরোধী দল তাদের ভূমিকা পালন যতটা শক্তিশালীভাবে করতে পারে, সরকারি দল তাদের ভূমিকা যেভাবে করতে পারে, মানে বড় রাজনৈতিক দলগুলো যখন তাদের ভূমিকা দায়িত্বশীলতার সাথে পালন করতে না পারে, তখনই এইসব উগ্রগোষ্ঠী যারা আছে তারা মাথা চাড়া দেওয়ার একটা সুযোগ তৈরি হয়, এ কথা বলা হয়। সেই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে আমাদের দেশে দেখেন, বিএনপি জন্ম যেভাবে হয়েছে, বিএনপি আসলে একটা সংকর সংকর রাজনৈতিক দল। অর্থাৎ এখানে বিভিন্ন দল থেকে কিছু লোকজন এসে প্রেসিডেন্ট জিয়ার সাথে তারা আহ, দল গঠন করেছেন, যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে কি যে আসলে তাদের আদর্শটা তারা সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি বাংলাদেশে। এবং সেটা যদি হতো, তাহলে কিন্তু আজকে তাদের যে অবস্থান, এবং দেখেন তারা সবকিছুতে শুধু বিরোধিতা করে যাবেন, তারা পার্লামেন্টে অংশ নেবেন না, জনগণের কাছে যাবেন না। আমি তো আজকে মাঠ পর্যায়ে দেখছি যে জনগণ বিএনপির কোনো সমর্থক নাই। বিএনপি তারা শুধু এখন প্রেস কনফারেন্স আর হলো আপনার এই বিভিন্ন কর্মসূচি দেওয়ার মধ্যে আছেন, কিন্তু সে কর্মসূচিগুলো
বাস্তবায়ন কিভাবে করা যাবে, জনসম্পৃক্ত কিভাবে করা যাবে, সেই বিষয়ে কিন্তু তারা খেয়াল রাখছে না। এবং যার কারণে বিএনপি আজকে হতে পারত একটা শক্ত রাজনৈতিক দল সেই জায়গা থেকে কিন্তু, এবং তাদের যেটা হয়েছে যে তারা ওই পরিবার কেন্দ্রিক একটা জায়গা থেকে তারা মোটামুটি রাজনীতি করার কারণে তার বাইরে বাইরে আসতে পারছেন না, এবং গুটি কয়েক রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে নিয়ন্ত্রণ করছে সবকিছু। যার কারণে তারা আস্তে আস্তে একটা দুর্বল রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এবং যার কারণে বাংলাদেশে এই ছোটখাটো বিভিন্ন উগ্র রাজনৈতিক দল গোপনে তারা জন্ম নিচ্ছে এবং ডালপালা অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শুনে আসি গজিয়ে এখানে তারা আমাদের বিএনপি নির্বাহী কমিটির সদস্য, যিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আছেন, জি শেখ রবিউল আলম। খুবই দুঃখজনক ডক্টর মুস্তাক আহমেদ যেভাবে প্রেডিকশন করলেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, উনি বিএনপির অস্তিত্ব দেখছেন না, জনপ্রিয়তা দেখছেন না, মানুষ সম্পৃক্ত হতে দেখছেন না। এটাই বাংলাদেশের রাজনীতির সমস্যা। না, উনি বলছেন যে শক্তিশালী বিরোধী দল হতে পারতো, কিন্তু নানামুখী বিরোধী দল কর্মকাণ্ডের কি? কারণে বাংলাদেশে এখন ক্ষমতায় থাকা রাজনৈতিক দলই তো বিএনপি। যে প্রক্রিয়া আওয়ামী লীগ ক্ষমতায় আছে দখল যদি না করে নিয়ে যায়, ওনার তো চোখে দেখলেন না। বাংলাদেশের রাজনীতির সমস্যাটা এই জায়গায়, অরাজনৈতিক ব্যক্তি বেশি রাজনীতি বোঝে, রাজনীতিবিদদের রাজনীতি করার কারণ নেই। পেশাজীবীরা অনেক বেশি রাজনীতি বুঝে গিয়েছেন, তারা মানুষের চিত্র দেখতে পান মাঠের মধ্যে গিয়ে, বিশ্ববিদ্যালয়ের চিত্র দেখতে পান না। কিন্তু যেখানে শিক্ষার কর্মকাণ্ডগুলো তো পরিবেশ আপনাদের- নাই, যেখানে শিক্ষার পরিবেশ থাকে না, যেখানে ছাত্রলীগ সবকিছু দখল করে নেয়, অন্য রাজনৈতিক দলের রাজনীতি চর্চা করার সুযোগ নেই, সেগুলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখতে পারে না, কিন্তু মানুষের কথা বেশি শুনতে পায়। আমি ওই প্রসঙ্গে আর যেতে চাচ্ছি না। দেখেন, আমি ওই জায়গায় একমত যে যদি আপনি উগ্রতা বন্ধ করতে চান, দোষারোপের রাজনীতি বন্ধ করতে চান, পথ একটা, জনগণকে রাজনীতিতে সুযোগ করে দিতে হবে। অর্থাৎ জনগণ 5 বছর পর তার রায়ের মাধ্যমে কোন দলের আদর্শ এবং দেশ বিনির্মাণে ভূমিকা আছে সেটা মূল্যায়ন করার সুযোগ যদি আপনি করে দেন, উগ্রতা থাকবে না। তো আবার এটাও আপনাকে মনে রাখতে হবে, রাষ্ট্র উগ্র হয়ে অন্য কোনো উগ্রতা দমন করতে পারে না। রাষ্ট্রকেও কিন্তু কল্যাণকর রাষ্ট্র হতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। যেমন ধরেন 2013 সালের মামলা, 8 বছর পর 2021 আপনি গ্রেপ্তার করছেন, তাই না? 13 থেকে 21, 8 বছর পর্যন্ত আওয়ামী লীগের সাথে ছিলেন, খুব ভালো ছিল হেফাজত। 21 এসে যখন বিরোধিতা করছেন তখন গ্রেপ্তার করতে হবে। এইটা যদি হয়ে যায় তাহলে রাষ্ট্র ন্যায্যতা হারায়। আর রাষ্ট্র যখন ন্যায্যতা হারায় তখন জনগণ রাস্তা রাখতে পারে না, জনগণ উগ্র হয়ে যায়, বিভাজিত হয়ে যায়। এই জায়গা কিন্তু আপনাকে মাথায় রেখে রাজনীতিটা করতে হবে। আরেকটা কথা আমি বলতে চাই, এই বাংলাদেশ খেলাফত মজলিস এর সাথে 2006 সালে আওয়ামী লীগের জিনারেল সেক্রেটারি আব্দুল জলিল চুক্তি করেছিলেন রাজনৈতিক পরবর্তীতে নির্বাচনে। সেই আপনি চুক্তি জানেন? বাতিল হ্যাঁ, করেছিলেন তো, তার মানে আত্মসমর্পণ করেছিলেন, সমঝোতা করেছিলেন। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে 26 সেপ্টেম্বর 1975 ইন্ডিমিনিটি অধ্যাদেশ মুস্তাক সরকার জারি করেছিলেন, এবং অপুদি বারবার বলেছেন যে বঙ্গবন্ধু হত্যার পর বিএনপি ক্ষমতা দখল করেছিল। ভুল। বঙ্গবন্ধু হত্যার পর প্রায় 2.25 বছর আপনারাই ক্ষমতায় ছিলেন। প্রথমে মুস্তাক, তারপর সায়েম, আপনাদেরই আওয়ামী লীগের সরকার, আপনারাই ক্ষমতা ছিলেন, সংশোধন করেন নাই। আর 72-এর সংবিধান লেখা ছিল যে একদলীয় শাসন হবে, 75-এ কেন করেছিলেন? নীতিভ্রষ্ট হয়ে করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ব্যাখ্যা অবশ্য উনি দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত না করতো, আওয়ামী লীগের তো পুনর্জন্ম হয় না, আলম তো বিলুপ্তি হয়ে গেছিল। উন্ডাই তো রাজনীতি করতে পারতেন না, উন্ডা কোন ক্ষমতায় থাকতেন? এই যে বৈষম্য আওয়ামী লীগ তৈরি করেছে, আমি আবারও বলছি, নিয়ামক এবং নীতি নির্ধারক করতে হবে জনগণকে। জনগণকে আপনি প্রত্যক্ষ পরোক্ষ রাজনীতি করার সুযোগ দেন, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন, মূল্যায়ন করার সুযোগ দেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শুনে আসি অধ্যাপক অবুকিল, আমরা আসলে তর্কের খাতিরে তর্ক করতে চাই না এবং পেছনের বিষয়ে খুব বেশি আলাপ করতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে শরীফুজ্জামান শরীফ একটি বিষয় বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি 3.5 বছরে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে পেরেছিলেন, সেখানে কেন আওয়ামী লীগ এতদিনেও সেটি পারেননি? অবশ্যই হয়তো প্রেক্ষাপটও ভিন্ন, আপনি সেটির ব্যাখ্যা দেবেন, এটি একটি বিষয়। আরেকটি বিষয় যেটি বলছেন যে বড় রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণে কিন্তু এই উগ্রতা বন্ধ হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্য সরকারের দায় রয়েছে। সার্বিকভাবে যদি একটু বলেন, আমরা দোষারোপ চাই না। আছে বলেই জননেত্রী শেখ হাসিনা জি, কান্ডারি আছেন বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, হেফাজতের বিচার হচ্ছে, বিএনপির পেট্রোল বোমা সংস্কৃতি থেকে বাংলাদেশকে বাঁচানো গেছে, জঙ্গিবাদ দমন হয়েছে জননেত্রী শেখ হাসিনা এবং তার সরকার আছে বলেই। এগুলো তো অন্য কোনো সরকার করতে পারেনি। একটি কথা অসত্য উপস্থাপন করা হয়েছে, বলা হয়েছে খেলাফত মজলিসের সাথে 2006 সালে আওয়ামী লীগের চুক্তি হয়েছিল। উনি হয়তো জানেন না যে খেলাফত মজলিসের সাথে তারা কথা বলেছিল, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরাই সুধা সদনের রাস্তায় দাঁড়িয়ে প্রোটেস্ট করেছে যে এদের সাথে কোনো চুক্তি করা যাবে না, এবং তারা একটা বৈঠক করতে চেয়েছিল, কিন্তু সেই চুক্তি তো হয় নাই।
বরং বৈঠকও হয়নি। কারণ মিথ্যাচার করা কোনো বাংলা আওয়ামী লীগকে, যে দল মহান মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তাকে ওই হেফাজতের সাথে তার সম্পর্ক আছে, জামাতের সঙ্গে সম্পর্ক আছে, এসব কথা বলে মানে উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানোর কোনো অবকাশ এই ডিজিটাল বাংলাদেশে অন্তত নাই। একটি বিষয় বলছে মোস্তাক ইন্ডেমনিটি দিয়েছে বুঝলাম, কিন্তু জেনারেল জিয়াউর রহমান যে পার্লামেন্টে অধ্যাপক অপু উকিল, আমরা পেছনে যেতে চাই না, সামনের দিকে আগাতে চাই। আরেকটি কথা, অসত্য কথা বলে তার যুক্তিগুলো খণ্ডন করতে হবে। ছাত্রলীগ হল মানে দখল করছে, শিক্ষাঙ্গনের সন্ত্রাস উনি কোথায় দেখলেন? বিএনপির সময় তো প্রতিদিন লাশ পড়তো। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তিনি নাকি প্রতিদিন লাশ না পেলে ভাত খেতে পারতেন না। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল শিক্ষাঙ্গনের অবস্থা কোথায় ছিল? সন্ত্রাসী জন্ম দিয়েছে, শিক্ষাঙ্গনের শিক্ষকরা পর্যন্ত লাঞ্ছিত হয়েছে। শামসুন্নাহর হলে গিয়ে ছাত্র দলের ক্যাডাররা পুলিশ পাহারায় ছাত্রীদের উপরে আঘাত করেছে। আমাদের শেষ করতে হবে অধ্যাপক অপু উকিল, আমরা পেছনে যেতে চাই না, আমি একটু শরীফুজ্জামান শরীফের কাছে যেতে চাই, একেবারেই সময় নেই। অধ্যাপক অপু উকিল, আপনাকে এখানে থামাতে হচ্ছে, আমরা শরীফুজ্জামান শরীফের কাছে যেতে চাই। আমি একটু দৃষ্টি আকর্ষণ জি করব, জনাব শরীফুজ্জামান শরীফ। দৃষ্টি আকর্ষণ করব, আমরা ঢাকা শহরে এই যে উগ্রতার যে মিছিল বা তাদের যে সভা সমাবেশগুলো দেখি, বা যে সমাবেশগুলোকে আমরা উগ্রতার সমাবেশ বলে চিহ্নিত করি, এদের সবাই যে আইডিওলজিক্যালি এই জায়গায় উপস্থিত হন, বিষয়টি সেরকমের না। আমাদের সমাজের বৈষম্য এবং দারিদ্রতার কারণে একটি বিরাট অংশ এখানে আসতে বাধ্য হন, তাদেরকে নিয়ে আসা হয়। সুতরাং এখানের নেতা এবং কর্মীর মধ্যে একটা অর্থনৈতিক বৈষম্য আছে এবং একটি অংশ তাদেরকে ব্যবহার করেন, একটি অংশ ব্যবহৃত হন। আপনি নিচের স্তরের, আপনি বড় নেতাদের অ্যাকাউন্টে, কারো অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাচ্ছেন, নানা রকমের সম্পদের উদাহরণ খবর আমরা পাচ্ছি, কিন্তু নিচু স্তরে যারা থাকেন, এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়াশুনো করেন, আপনি তাদের খাবারের মান, তাদের লাইফস্টাইল যদি দেখেন, একটি বিরাট বৈষম্য আছে। সুতরাং আমি শুধুমাত্র পুলিশ, বিডিআর, আর্মি দিয়ে এই ব্যবস্থাটিকে উপড়ে ফেলতে পারবো তা না, এই বৈষম্য আপনাকে নিরসন করার চেষ্টা করতে হবে। আমি তো মনে করি বাংলাদেশের এই যে উগ্রবাদীদের যে আমরা ভয় পাই, বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি যদি একমত হন যে আমরা এদের আর বাড়তে দেব না, বাংলাদেশে এদের বাড়ার কোনো সুযোগ নেই। এদের উপরে নির্ভর করে যে বাংলাদেশের এই শ্রেণীর আস্ফালনটি কতদূর পর্যন্ত যাবে বা তারা যেতে দেবে। আমি মনে করি আলোচনার কনক্লুশনের জায়গাটা হচ্ছে এই ধরনের একটি আইডিওলজিকে যদি আপনাকে কাউন্টার করতে হয়, তাহলে ওই পুলিশ বিডিআর দিয়ে হবে না, আপনার কৌশলগত পরিবর্তন আনতে হবে। আমাদের এখানে সংস্কৃতির যে জায়গাটা ছিল, চর্চার যে জায়গাটা ছিল, সেটাকে আমরা ক্রমশই সংকুচিত করেছি। করোনার আগেও আমরা দেখেছি বইমেলায় আপনাকে পাহারা দিয়ে ঢুকতে হচ্ছে, আপনি 21-এর অনুষ্ঠান, পহেলা বৈশাখের অনুষ্ঠান আপনি রাষ্ট্রের পক্ষ থেকে আপনি সংকুচিত করে ফেলছেন, অসংখ্য ধন্যবাদ। ঘরের মধ্যে ঢুকতে হবে। অর্থাৎ আপনি যে স্পেসগুলো করে দিচ্ছেন, সেই স্পেসগুলোতে তাদের বেড়ে ওঠার বা তাদের বংশ বিস্তার করার সুযোগ তৈরি হচ্ছে। সুতরাং আমি তো শুধুমাত্র তাকে দোষ দিয়ে আমার লাভ হবে না, আপনাকে বাস্তবসম্মত এবং নিরপেক্ষভাবে আপনাকে পদক্ষেপ নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। সম্মানিত চারজন আলোচক যে কথা বললেন তার সূত্র ধরে শুধু একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে যে উগ্রতাকে নিরসন করতে হলে বিদ্যমান রাজনৈতিক দল যারা আছে, ক্রিয়াশীল রাজনৈতিক দল, তাদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং সেই জায়গায় মতাদর্শগত যে বিষয় তা দিয়েই আসলে মতাদর্শকে মোকাবেলা করতে হবে। সেই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।